হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব সালাউদ্দিন আইয়ুবীর ৩৮তম ভলিউম, যেখানে তুলে ধরা হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর মিশর পরিচালনার কাজকর্ম। তো আমরা শুরুতে উইলিয়ামকে দেখি, সে কিছু একটা ভাবতেছে, আর এদিকে দেখি শিরকুর কবর পাড়ে সবাই দোয়া করতেছে তার জন্য। আমির শিরকু ছিল একজন দক্ষ সৈনিক, শত্রুরা তার নাম শুনলে ভয়ে কাঁপত। এরপর দেখি আমরা শিরকুর জায়গায় সালাউদ্দিনকে দিয়েছে, এখন সালাউদ্দিনই হবে মিশরের উজির। তো সালাউদ্দিন উজিরের জামা কাপড় পরে উজিরের দায়িত্ব নিতে যাচ্ছে। সালাউদ্দিনের মূল নীতি হচ্ছে গরিব দুঃখী মানুষের পাশে থাকা, ইসলামের শরিয়া অনুযায়ী কাজ করা। ওনার মূল স্বপ্নই হচ্ছে আল আকসা, যেটা ইসলামের ভূমি, মুসলিমদের প্রাণকেন্দ্র, ওইটা রক্ষা করাই হচ্ছে ওনার স্বপ্ন। তো যাই হোক, এরপর আমরা কুদুস দেখতে পাই। এখানে কুদুসের সম্রাট একটা চিঠি পড়তেছে। এরপর আমাদেরকে দামেস্ক দেখানো হয়, যেখানে আমির শিরকুর ব্যাপারে সুলতান জেঙ্গি কথা বলতেছে ওনার শহীদ হওয়ার ব্যাপারে। এরপর আমাদেরকে আবার মিশর দেখানো হয়, যেখানে আমির সালাউদ্দিন সবাইকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। তো এখানে আমরা কারাতেকিনকে অনেক এক্সাইটেড দেখি যে তাকে কেন সবার আগে দায়িত্ব দিচ্ছে না। সে খুবই এক্সাইটেড হয়ে আছে এবং কাজী ফাজিলকে বলেও ফেলছে যে আমার কি কোনো দায়িত্ব নেই। অবশেষে উজির সালাউদ্দিন কিন্তু তাকে একটা বড় দায়িত্ব দিবে, তাকে দায়িত্ব দেওয়া হবে কোষাগারে, এবং এটা শুনে সে অনেক খুশি। দায়িত্ব পাওয়ার পরে সবাই সবার কাছে ফিরে যাচ্ছে। তো উজির একটা সভা ডাকে, যেখানে লোকজন তার আর্জি জানাতে পারবে। এরপর আমরা একজন কৃতদাসকে দেখতে পাই, যে তার মালিকের জুলুম আর অত্যাচারের কথা জানায়। তো এরপর আমরা শামসা খাতুনকে দেখি, সে কন্ট্রাস্ট মিলার ব্যাপারে কথা বলতে এসেছে। কন্ট্রাস্ট মিলা হচ্ছে ওই যে মহিলা যাকে অন্ধকূপে রাখা হয়েছে তার কথা। এরপর আমরা নুরউদ্দিন জেঙ্গিকে দেখতে পাই, উনি আলোচনা করতেছে মিশরের পরে এখন কোন দিকে অগ্রসর হওয়া যায় এই ব্যাপারে দুইজন মিলে কথা বলতেছে। এরপর আমরা দেখতে পাই বেলিয়ন আর প্রিন্সেসকে। প্রিন্সেস বেলিয়নকে বলতেছে কোনোভাবে যেন ইভিলিন না ছাড়েও। এরপর আমরা লর্ড গাইকে দেখি সম্রাটের সাথে ইভিলিন নিয়ে আলোচনা করতেছে এবং ইভিলিন যেন চ্যাটালিয়ানকে দেয়, কিন্তু উইলিয়াম আবার এটাতে বাধা দেয়। এরপর আমরা দেখতে পাই রাজপুত্র প্রশিক্ষণ নিতেছে এবং বেলিয়াম গিয়ে কথা বলতেছে। তখনই ওখানে গিয়ে চ্যাটালিয়ান উপস্থিত হয় এবং চ্যাটালিয়ান আর বেলিয়ামের মধ্যে একটু হালকা করে ঝগড়া লাগে। তো তখনই সেখানে লর্ড গাই চলে আসে। লর্ড গাই এসে বলে, চ্যাটালিয়ান এসব বন্ধ করো এবং তুমি ইভিলিয়ান নিয়ে চিন্তা করো, কারণ এখন ইভিলিয়ান তোমার। এটা শুনে তো বেলিয়াম অনেক রেগে যায়, কারণ ইভিলিনের উত্তরাধিকারী হচ্ছে বেলিয়াম। এরপর আমাদেরকে ওই আক্ষেপ দেখানো হয়, যেখানে কৃতদাসদের ন্যায্য মূল্য দেওয়া হয় না এবং অনেক অত্যাচার করা হয় ওই জায়গাটা। তখনই একজন সৈন্য এসে বলে যে কৃতদাসদের মধ্যে কেউ গিয়ে উজিরের কাছে অভিযোগ করেছে। এটা শুনে তো ওই লোক পুরো পাগল হয়ে গেছে, সবাইকে মারতে শুরু করে। এরপর আমাদেরকে কন্ট্রাস্ট মিলাকে দেখানো হয়, যার কাছে সালাউদ্দিন আইয়ুবী আসছে এবং এসে বলতেছে যে তোমার স্বামী একজন ভুল লোক ছিল, সেজন্য আমি তাকে হত্যা করেছি। এখন যেহেতু মিশরের আইন তোমাকে নির্বাসিত করেছে মিশর থেকে, তো তুমি চলে যাও। এরপর আমরা দেখি কাজী ফাজিল আসে এবং কিছু একটা বলে, তাই সালাউদ্দিন দ্রুত বের হয়ে যায়। এরপর আমাদেরকে আবার কুদুস দেখানো হয়, যেখানে বেলিয়াম একদম রেগে মেগে সম্রাটের কাছে আসতেছে এবং আসে বলে যে ইভিলিনের উত্তরাধিকারে আমি, আপনি আমাকে না দিয়ে চ্যাটালিয়ানকে কেন দিয়েছেন। এটা শুনে সম্রাট একদম রেগে যায়, বলে যে তুমি সম্রাটের মুখের উপর কথা বলতেছো এসে হেন তেন। তখন তাকে অন্ধকূপে পাঠানোর জন্য সৈন্য দিয়ে অন্ধকূপে পাঠাইতে চায়। তখনই সম্রাটের মেয়ে এসে বাধা দেয় এবং তাকে ছেড়ে দিতে বলে। তখন সম্রাট বলে, এটাই বেলিয়ামের শেষ সুযোগ, তুমি এ রাজ্য ছেড়ে ইউরোপে চলে যাবা। এরপর আমাদেরকে আক্ষেপ দেখানো হয় কৃতদাসকে মারতেছে। ঠিক তখনই সেখানে উজির সালাউদ্দিন এসে হাজির হয় এবং ওই লোকটিকে অনেক কথা শোনায়। তারপর লোকটি বলে যে আপনি এখনো জানেন না এ রাজ্য কার। এটা বলে অনেক কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এরপর এক পর্যায়ে সালাউদ্দিন রেগে ওর গলায় কেটে দেয় এবং লোকটির সৈন্যদের বন্দি করে, আর যারা আহত ছিল তাদেরকে হেফাজত করতে বলে। এরপর আমাদেরকে আবার কুদুস দেখানো হয়। এখানে লর্ড গাই আর
চ্যাটালিয়ান কিছু নিয়ে আলোচনা করতেছে। এরপর আমাদেরকে আবার দামেস্ক দেখানো হয়। এখানে আমির ইয়ারুকি সালাউদ্দিনের বিরুদ্ধে কথা বলতেছে। এটা দেখে সুলতান বলতেছে, সালাউদ্দিনকে আমি বড় করেছি, আমি বুঝবো, তোমার কাজ তুমি করো।